ডায়েরিতে স্বাগতম। গল্পটি ভিন্ন ধাঁচের ভিন্ন প্লট নিয়ে তৈরি করা হয়েছে। গল্পটি পুরোপুরি না শুনে কেউ আগেই মন্তব্য করবেন না, এটা আমার অনুরোধ। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর গল্পের নাম শুনে হয়তো অনেকেই অনেক কিছু ধারণা করবে। বাবা, সত্যি করে বলো তো, গতকাল রাতে তোমার কি হয়েছিল? সবুর হোসেন প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বারবার, আলাদা প্রসঙ্গে চলে যাচ্ছেন বারবার। রোশন সেই জন্য এবার একটু গলা উঁচিয়ে প্রশ্ন করলো। সবুর হোসেন শত চেষ্টা করেও কেন জানি সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারছেন না। আজ ভয় হচ্ছে, ভীষণ ভয়। দুঃস্বপ্ন দেখছিলাম রোশন, তোমাকে হারিয়ে ফেলার ভয় জেগে বসেছিল তখন, সেই জন্যই নিজেকে সামলাতে পারিনি। আমি দুঃখিত তার জন্য। চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছেন সবুর। রোশন ঠিক বাবার কথায় সন্তুষ্ট হতে পারছে না। শুধুমাত্র একটা দুঃস্বপ্ন দেখে ওইরকম কাঁদছিলেন বাবা? না, সামথিং ইজ রং। ঠিক আছে বাবা, সরি তোমাকে জোর করার জন্য। সমস্যা নেই, যাও মেহেরকে গিয়ে নাস্তা দিতে বলো, মীরার শরীর খারাপ। রোশন বসা থেকে উঠে সিগারেটে আগুন ধরিয়ে সুখ টান দিয়েছে। সবুর হোসেন বিছানার এক পাশে দাঁড়িয়ে অহেতুক বিছানা ঠিকঠাক করার অভিনয় করতে ব্যস্ত। আচ্ছা বাবা। রোশন ঘর থেকে বেরিয়ে গেলেও আজ মনের ভেতর কৌতূহলের প্রশ্ন নিয়ে বেরিয়েছে। সবকিছু জানতে হবে ওকে। মনে মনে এসব ভাবতে ভাবতে খাবার খাওয়ার জায়গায় যায় রোশন। মেয়ের সঙ্গে কোনো রকমে যোগাযোগ করতে না পেরে অস্থির হয়ে উঠেছেন সিদ্দিক। মিষ্টি আর আহনাফ ফিরেছে গতকাল। এই যে এসেই যা বলেছে তাতে মেহেকের বাবার চিন্তা দ্বিগুণ থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। কক্সবাজারের আদ্য প্রান্ত থেকে সকল ডাকাতদের পুলিশ গ্রেপ্তার করেছে। যাদের সাথে বন্দুক যুদ্ধ হয়েছে তারা মারাও গেছে। মোট কথা ডাকাত মুক্ত দেশ গড়ার অপারেশনে নেমেছে প্রশাসন সব বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এসব শুনে কি স্থির থাকা যায়? উঠানে বসে কাজ করতে করতে এসব চিন্তায় মুশগুল হয়ে আছেন সিদ্দিক। আঞ্জু বেগম গেছে মিষ্টিকে দেখতে। বিয়ের পরও যদিও আরও বেশ কয়েকবার মেয়ের সাজানো গোছানো সংসার স্বচক্ষে দেখে এসেছেন তিনি, তবুও মাঝে মধ্যে হুটহাট মেয়েকে দেখতে চলে যান তিনি। অবশ্য এতে মিষ্টির শ্বশুর বাড়ির সবাই বেশ খুশি হন। কি গো, এভাবে অন্যমনস্ক হয়ে কাজ করছো যে? হঠাৎ আঞ্জুম বেগমের কথা চমকালেন সিদ্দিক। ভাবনার অতলে ডুবে থাকায় মিষ্টির মায়ের আগমন টের পায়নি। হাতের কাজ রেখে বসা থেকে উঠে দাঁড়ালেন সিদ্দিক। মিষ্টি তোমাকে কিছু বলেনি? মুখটা কেমন মলিন হয়ে গেল আঞ্জুমের। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে স্বামীর দিকে এগিয়ে এসে বলেন, হ্যাঁ, আমাদের কিছু করার নেই গো মিষ্টির বাবা। সিদ্দিক আহমেদ কিছু বললেন না। কাঁধে রাখা গামছা উঠানে টাঙানো রশিতে রেখে বাড়ি থেকে বেরিয়ে যান। কি করছেন? কি মনে হচ্ছে? রোশন আরেকটু গভীরভাবে হাত ছুঁয়ে দিল মেহেকের ঘাড়ে। আয়নার সামনে বসে বিনুনি করছিল ও। মতলব সুবিধার মনে হচ্ছে না। মেহেক মুচকি হাসল। রোশন ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে কোমরে হাত ছুঁয়ে বেসামাল করে তুলেছে ওকে। এতদিন ঠিকঠাক বুঝতে পেরেছো সুন্দরী? পাজা কোলে করে মেহেককে বিছানায় নিয়ে শুয়ে দিল রোশন। নিজেও পাশে কোন ভর দিয়ে আছুয়া হয়ে আছে। আপনাকে একটা কথা বলার আছে। বলো বলো। প্রিয়তমার কপালে গালে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে শুধালো রোশন। মেঘ উপর হয়ে শুয়ে ক্ষীণ কণ্ঠে বল, কালকে বলবো, এখন না। রোশন কিছু জিজ্ঞেস করলো না। আর আপাতত তার নিজস্ব সুন্দরীতে মত্ত সে। সারাদিন ছটফট করে কাটিয়েছেন সবুর। কেন জানি মনে হচ্ছে ওনার সময় নেই হাতে। আর সারাদিন ছটফট করে কাটিয়েছেন সবুর। কেন জানি মনে হচ্ছে ওনার হাতে বেশি সময় নেই। আর এবার রোশনের সবকিছু জানা দরকার। রাতের নিস্তব্ধতা সমস্ত চিন্তা ভাবনা আরো দ্বিগুণ করে তুলেছে। দেয়াল ঘড়ির দিকে দৃষ্টিপাত করে সময় দেখে নিল সবুর। রাত 11টা বাজে। আজকের রাতটা কেমন জানি অদ্ভুত। বেশি রাত হয়নি, শরীরটাও বেশি ভালো লাগছে না। অতিরিক্ত চিন্তার ফল সব। যদিও এখন রোশনকে কিছু না জানিয়ে পৃথিবী থেকে সবুর বিদায় নেন, তাহলে যেদিন রোশনের সবকিছু মনে পড়ে যাবে সেদিন কি হবে? না, সব কিছু বলা দরকার রোশনকে। তাতে সবুরকে রোশন ঘৃণা করবে তবুও।
এসব ভেবেচিন্তে ঘর থেকে বেরিয়ে গেলেন সবুর। এত কিছু ভাবনার মধ্যে যে জঙ্গলের আশেপাশে নিস্তব্ধে কিছু মানুষ প্রবেশ করেছে সেই সব সবুর টেরই পর্যন্ত পায়নি। ক্লান্ত বদনে বরের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে মেহেক। রোশন একা একা বিভিন্ন কথা বলেই যাচ্ছে। বেশিরভাগ কথা বিভিন্ন জায়গায় ডাকাতি করতে যাওয়ার অভিজ্ঞতার কথা। মেহেকের হাসি পাচ্ছে ভীষণ। অন্য বরেরা কোথায় স্ত্রী সুন্দর সুন্দর গল্প কিংবা শৈশবের কথা শোনায় স্ত্রীকে, আর এই ব্যাটা রোশন শোনাচ্ছে ডাকাতির গল্প। অবশ্য বেচারির কি দোষ, ওর তো স্মৃতিপটে এর চেয়ে বেশি কিছু নেই এখন। কি হলো? হঠাৎ রোশন মেহেকে বুকের উপর থেকে সরিয়ে উঠে বসায়। কিছুটা বিস্ময় নিয়ে শুধালো মেহেক। রোশন ইশারায় চুপ করে থাকতে বলল, ওকে 1 মিনিট 2 মিনিট। রোশন, ঘুমিয়ে গেছো? বাবার কণ্ঠস্বর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল রোশন। বাবা এসেছেন, মনে হচ্ছিল আশেপাশে কেউ হাঁটছিল। জামা কাপড় ঠিক করে নাও। মেঘ মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিজের পোশাক ঠিক করে নিল। রোশন গিয়ে দরজা খুলে দেয়। বাবা, ঘরে এসো। আবার কি দুঃস্বপ্ন দেখেছো? সবুর হোসেন ছেলের কথা মতো ঘরে প্রবেশ করে। রোশন দরজাটা আটকে দেয়। মেঘ একটা চেয়ার এগিয়ে দিলেন। সবুর চেয়ারে বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না, দুঃস্বপ্ন দেখিনি, কিছু কথা বলতে এসেছি। মেহেক ও রোশন দুজনের দিকে মুখ চাওয়াচাই করলো একবার। হ্যাঁ বাবা, বলো। আমি জানি কথাগুলো বিশ্বাস করতে তোমার কষ্ট হবে এবং পাশাপাশি তুমি আমাকে ঘৃণাও করবে, কিন্তু আমার মানসিক অবস্থা তখন এমন ছিল যে আমি শুধু নিজের কথাই ভেবেছিলাম। বাবার কোনো কথা রোশন বুঝতে পারছে না। মেহেক তো নীরব দর্শক। সবুর হোসেন আবারও বলতে শুরু করলেন, জানি কিছু বুঝতে পারছো না, আর মেহেরের পক্ষেও তো বোঝা অসম্ভব, যেহেতু মেহেক এখন আমাদের একজন এবং তোমার স্ত্রী, তাই সব কিছু জানার অধিকার আছে। এখন যে কথাগুলো বলতে চলেছি সেগুলো সম্পর্কে আমি ব্যক্তিগত এখনকার অধিকাংশ লোকজন জানে না, কারণ সবাই অল্প বয়সী। আগে যারা ছিল তাদের অধিকাংশ লোকজনকেই আমি ইচ্ছে করেই অন্য দলে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে করে সব সত্যি কখনো তোমার সামনে না আসে। রোশন অস্থির হয়ে উঠল এবার। কিসের সত্যি বাবা? তোমার স্মৃতি নষ্ট হওয়ার পেছনে আমি দায়ী রোশন। সবুর হোসেনের কথাটা হজম করতে সময় লাগলো রোশনের। মেঘ অবাক হলো ওনার কথায়। বাবা কেন তার ছেলের স্মৃতিশক্তি নষ্ট করবেন? সবুর হোসেন ফের বলতে লাগলেন, বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি রোশন, এবং তার চেয়ে বড় সত্যি আমি তোমার জন্মদাতা পিতা না। রোশন থমকালো সবুরের কথায়, এক পা পেছনে সরে গেল। সবুরের দু চোখ ছলছল করছে। রোশনের বিধ্বস্ত মুখায়ব দেখে মায়া হচ্ছে মেহেকের। বাবা, এটাই সত্যি রোশন, তুমি এখানকার কেউ না। তুমি আমার কেউ না। বাবা, তুমি কি মাঝরাতে আমার সাথে মজা করতে এসেছো? ব্যাড বয়। রোশন সবুর হোসেনের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে শুধালো কথাগুলো। লোকটা এইসব কিছু সহ্য করতে পারছে না। মেঘের কিছু করার নেই, সত্যির মুখোমুখি সবাইকে হতে হয়। সবুর হোসেন নিজেকে শক্ত রেখে বললেন, আমি মজা করছি না রোশন। তাহলে আমি কে? কে আমি? এখানে কি করছি? কে? উত্তেজিত হয়ে রাগে কষ্টে থরথর করে কাঁপছে রোশন। মেহেক রোশনের এই রূপ আগে কখনো দেখেনি। তুমি আমার প্রাক্তন স্ত্রীর সন্তান। প্রাক্তন স্ত্রী? আমার মা আছে। আমার মা কোথায়? আমার মা? বাবা প্লিজ একটু পরিষ্কার করে বলো সব। আমার কেমন পাগল পাগল লাগছে। সবুর রোশনের কাঁধে হাত রেখে নিজেও মাটিতে বসলেন। সময় এসেছে এখন সবকিছু প্রথম থেকে খুলে বলার। রোজি সবুরকে ছেড়ে চলে যাওয়ার পর একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সবুর। দীর্ঘ সময়ের পরে অবশ্য নিজেকে সামলেও নিয়েছিলেন সবুর। এভাবে সময় অতিবাহিত হতেই থাকে। সবুর নিজের রাজত্ব সামলাতে ব্যস্ত থাকে, কিন্তু 21 বছর পর সবুর একদিন জানতে পারে রোজির একটা ছেলে সন্তান আছে, কিন্তু রোজির হাজবেন্ড নেই। বিষয়টা জানার পর সবুরের মনে হতে থাকে রোশন হয়তো তারই ওরসজাত সন্তান। এসব ভেবে মনে মনে খুব খুশি হয় সে, কিন্তু রোজির বিষয় আরো ভালো করে খোঁজ খবর নিতে হতো। হাজবেন্ড বর্তমানে নেই বলে যে আগেও ছিল না তেমনটা নাও হতে পারে। সবুর তাই রোজির পেছনে লোক লাগিয়ে দিল। কয়েকদিন পর জানতে পারলো রোশন সবুরের ছেলে না, ওর বাবা সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন। উনি মারা গেছেন প্রায় 8 বছর হলো। নতুন করে সৃষ্টি হওয়া আশা নষ্ট হয়ে যাওয়ায় উন্মাদ হয়ে গিয়েছিল সবুর।
রোজির সব সুখ কেড়ে নিবে বলে মাথা চাড়া দিয়ে ওঠে ওনার। রোশনকে রোজির থেকে দূরে সরিয়ে নিজের কার্যসিদ্ধি করবে বলে ঠিক করে, কিন্তু শহরে গিয়ে রোশনকে কিছুতে কিডন্যাপ করা সম্ভব ছিল না। তককে তককে ছিল সবুর। একদিন বন্ধুদের সাথে শহরের বাইরে ঘুরতে গেল রোশন, আর সেখানেই রোশনকে কিডন্যাপ করে সবুর মাথায় আঘাত করার ফলে তক্ষুনি মেমোরি লস হয় ওর। এতে অবশ্য সবুরের সুবিধাই হয়। রোশনের মস্তিষ্কের সাদা পৃষ্ঠায় নিজের ইচ্ছে মতো সব কিছু লিখে দিয়েছিলেন সবুর। এমনিতেই রোশন ছিল উশৃঙ্খল, নেশা করা মেয়েদের নিয়ে ফুর্তি করাই ছিল ওর স্বভাব। তাই জঙ্গলে সবার সাথে বছরখানিক যেতেই বেশ মিশে যায়। ঠিক 6 বছর আগে রোশনকে এখানে নিয়ে এসেছিলেন সবুর। সেই থেকে আজ পর্যন্ত রোশনকে নিজের ছেলের মতো ট্রিট করেছেন তিনি। সময় যতই গড়িয়েছে রোশনের প্রতি ওনার ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। রোজিকে ঘৃণা করুক আর যাই করুক, রোশনের মধ্যে রোজির ছায়া খুঁজে পেতেন সবুর। পরে অবশ্য বছর 2 পর জানতে পারেন রোজি মারা গেছে। ছেলের শোক আর নিজের শারীরিক অসুস্থতার জন্যই পরলোক গমন করে ভদ্রমহিলা। সবুরের সেদিনও ভীষণ কষ্ট হয়েছিল। ভালোবাসার মানুষ সাথে না থাকলেও একই পৃথিবীতে আছে জেনেও একটু স্বস্তি মিলত, কিন্তু মানুষটা আর নেই। এটা সহ্য করা কষ্টকর। কি হয়েছে মিষ্টি, ঘুমাচ্ছে না? বিছানায় শুয়ে বারবার এপাশ ওপাশ করার জন্য উপরোক্ত প্রশ্নটি করে আহনাফ। মিষ্টির অস্থির লাগছে। আহনাফের বুকের উপর মাথা রাখল। না, খুব অশান্তি অশান্তি লাগছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও, সকালে কলেজে যেতে হবে তো। হুম। মিষ্টি চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। আহনাফ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সংসারের পাশাপাশি লেখাপড়াও চলছে ওর। বাসায় কাজ করার জন্য আলাদা একজন লোকও রেখেছে আহনাফ। রান্না বান্না, পড়ালেখা সবকিছু একসাথে সামলানোর মতো ক্ষমতা এখনো তৈরি হয়নি মিষ্টির। সত্যি বলতে আহনাফ নিজেও আজ চিন্তিত। দেশের খবরাখবর জানিও, কিন্তু প্রার্থনা করা ছাড়া আর কি বা করা বা কি করতেই পারবে ও। মাটিতে মুখোমুখি বসে আছেন বাবা ছেলে। মেঘ ঠিক আগের জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। ঘর জুড়ে পিন পতন নীরবতা। সবুর হোসেন অপরাধীর মতো দৃষ্টি নত করে আছে। রোশনের চোখে চোখ রাখার মতো শক্তি আজ ওনার নেই। রোশনের 2 চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। সত্যি বলতে সামনে থাকা মানুষটার উপর রাগ করার কথা থাকলেও করতে পারছে না রোশন। আবার নিজের মা পৃথিবীতে নেই, স্মৃতিপটে তার কোনো ছবি নেই। এসব ভেবে রাগে দুঃখে অসহায় লাগছে। মেঘ বুঝতে পারছে না ওর কিছু বলা উচিত কিনা। এরই মধ্যে দরজায় লিমনের কণ্ঠস্বর শুনে চমকালো সবাই। ভাই, প্রশাসনের লোকজন আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। বস কোথায়? ওনার ঘরে তো নেই। লিমনের কথা শেষ হতে বসা থেকে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো সবুর সাথে রোশন। কিভাবে কি হলো বুঝতে পারছে না। জঙ্গল ঘেরাও করলো অথচ কেউ কিছু টেরি পেল না। সুন্দরী, তুমি এখানেই থাকো, আমি না আসা পর্যন্ত ঘর থেকে বেরোবে না। রোশন কথা শেষ করে বাবার হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল। লিমনকে সাথে নিয়ে 3 জনই ছুটল সামনের দিকে। এরই মধ্যে মেয়েকের কর্ণকুড়ি গুলির আওয়াজ ভেসে এলো। হাঁকিয়ে উঠল মেয়েটা। বাইরে রোশন একা। আসন্ন বিপদের আজ করতে পেরে ঘর থেকে বেরিয়ে গেল মেয়েকও। বাইরে বেরিয়ে বিস্ময়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো রোশন। সবুর হোসেন লিমনকে নিয়ে অস্ত্র বের করতে গেল। সবাই যে যার ঘরে ছিল, অথচ বাইরে পাহারাদার লোকগুলো লাশ পড়ে আছে। তাহলে কি সাইলেন্সার লাগানো ছিল ওদের বন্দুকে? হ্যাঁ, সেই জন্যই তো গুলির আওয়াজকে শুনতে পায়নি তখন। তাহলে এই সবাই আওয়াজ শুনেছিল রোশন, কিন্তু সবুর হোসেনকে দেখে বিষয়টা বুঝতেই পারেনি। 2টো হেলিকপ্টার আকাশে ঘুরপাক খাচ্ছে। আশপাশ থেকে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। প্রশাসনই সবাইকে আত্মসমর্পণ করতে বলছে বারবার। ডেপুটি আইজিপি রিজভি আহমেদের নেতৃত্বে আজকের অপারেশন করতে এসেছে পুলিশের ব্রিগেড ফোর্স। হেলিকপ্টারে বসে সবকিছু পর্যবেক্ষণ করছেন উনি। আইজিপি স্যারের নির্দেশে কোনো ডাকাত অস্ত্র নিয়ে ঝামেলা করতে গেলেই যেন সরাসরি গুলি করা হয়। এদেরকে শুধু আত্মসমর্পণের সুযোগ দিচ্ছে, এটাই বেশি। আধুনিক দেশে এইরকম ডাকাতদের থাকার কোনো মানেই নেই। স্যার, আমরা তাহলে এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। জঙ্গলের ভেতর থেকে অফিসার রাকিব ডেপুটি আইজিপির থেকে অর্ডার চাইল। ওকে। রিজভি অর্ডার করতে সবাই এগোতে লাগলেন সামনে।
এদিকে সবুজ সহ বাকিরা নিজেদের অস্ত্র নিয়ে এরই মধ্যে নেমেছে। কয়েক মুহূর্তের মধ্যেই দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেল, বন্দুক যুদ্ধ। মেহেক দিক বেদিক শূন্য হয়ে রোশনের নাম নিয়ে দিয়ে ডাকতে ডাকতে দৌড়াচ্ছে। রোশন সহ সবাই এখন পুলিশের সাথে গোলাগুলিতে ব্যস্ত। জঙ্গলে বসবাসকারী সকল পাখালি গুলির আওয়াজে নিজ বাসা ত্যাগ করেছে। রোশন, রোশন, কোথায় আপনি? মেয়েকের যেদিকে দৌড়ে যাচ্ছে সেদিকেই মাটিতে লুটিয়ে পড়ে আছে লাশ। এমন ভয়াবহ অবস্থা দেখে ভয়ে কাঁদতে শুরু করেছে মেয়েটা। এমন সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে বসে পড়ে মেহেক। মীরা আপু, আমার রোশনকে খুঁজে পাচ্ছি না গো, তুমি কি দেখেছো? মেহেক পাগলের মতো মীরাকে ঝাঁকাতে ঝাঁকাতে শুধালো। মীরা স্বাভাবিকই ভাবে উত্তর দিল, না মেহেক, তুমি বাইরে এভাবে থেকো না, যে কোনো সময় গুলি লেগে যেতে পারে, চলো ঘরে চলো। মেহেকের উত্তরে অপেক্ষা না করে মীরা ওর হাত ধরে ঘরের দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু মেহেক কিছুতেই ঘরে গিয়ে বসে থাকতে পারবে না। মীরা আপু প্লিজ আমাকে ছাড়ো, আমি রোশনকে খুঁজবো। জেদ করো না মেহেক, তোমার শরীর খারাপ। মীরা আর মেঘ দুজনেই দুজনার সিদ্ধান্তে অটল। কথায় যখন কাজ হলো না তখন মেঘ বাধ্য হয়ে নিজের হাত হ্যাচকা টানে ছাড়িয়ে নিল। মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে গেল জঙ্গলের অন্যদিকে। মীরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। এই অসহায় তো কিসের তা মেঘ বুঝতে পারবে না। শান্তর নিথর শরীরটা মাটিতে লুটিয়ে পড়তে রোশন চিৎকার করে উঠল। সবুরও তাকালো সেদিকে। লিমন সহ বাকিরা এগিয়ে গেল শান্তর কাছে, কিন্তু না, চোখ দেখানোর মতো সময় নেই ওদের। একের পর এক গুলি ছুটছে পুলিশ। বস, আমরা আত্মসমর্পণ করলেও ওরা আমাদের বাঁচতে দিবে না। তার চেয়ে আজ মরবো, না হয় ওদের মারবো। আমরা ওদের সাথে পারবো না লিমন। লিমনের কথার পরিপ্রেক্ষিতে বলল সাদাত। রোশন গুলি ছুটছে, সাথে সবুরও। সবাই গুলি করতে করতে কথা বলছে নিজেদের মধ্যে। বাবা, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ আছে যে প্রশাসনকে সাহায্য করেছে, নইলে এভাবে আক্রমণ করা ওদের পক্ষে সম্ভব ছিল না। রোশনের মুখে বাবা ডাক শুনে ইমোশনাল হয়ে যাচ্ছে সবুর। সেটা তাহলে ভুল বুঝিনিও নাকি? এইসব নিয়ে পরে কথা বলা যাবে ভেবে ইমোশন কন্ট্রোল করে কথায় মনোযোগ দিলেন সবুর। ঠিক বলেছেন ভাই। বস, আমাদের মধ্যে কেউ বেইমানি করেছে। লিমন কিছুটা ক্ষোভ নিয়েই বলল কথাটা। মেয়েকের কথা ভেবে ভেতরে ভেতরে অস্থির লাগছে রোশনের। সবুর হোসেন লিমন ও রোশনের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, ওর পেছন থেকে গুলি চালাচ্ছে ওর পেছন থেকে গুলি চালাচ্ছে। আমাদের লোক সংখ্যা কমে আসছে। 3 জন একসাথে না থেকে ওদিকে এগিয়ে দাঁড়াও। সবুর হোসেনের ইশারা একটু দূরে দূরে সরে দাঁড়ালো ওরা। এদিকে গুলির আওয়াজ, অন্যদিকে অনবরত মাইকিং এর শব্দ। এরই মধ্যে মেঘ শুধু পাগলের মতো দৌড়াচ্ছে, আবার হাঁটছে। মীরা নিজেও বসে নেই ঘরে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই রোশনের পাশে পরপর দুটো লাশ পড়ল। লিমনের চিৎকারের পাশ ফিরতে তাকাতেই আটকে উঠল রোশন। সাদাত গুলি খেয়েছে, সাথে সবুর হোসেনও। সহসাই মাটিতে বাবার পাশে বসে পড়ল রোশন। বুকের ভিতর অজস্র যন্ত্রণার কীট নড়ে চড়ে উঠল ওর। বাবা, বাবা, এই তুমি কি করলে এটা? লিমন একাই রোশনকে আড়াল করে গুলি ছুড়ছে। সবুর হোসেন পিটপিট করে তাকিয়ে আছে ছেলের দিকে, যেন কোনো যন্ত্রণা ছুঁতে পারেনি ওনাকে। রোশন সবুরকে কোলে নিয়ে তুলে যথাসম্ভব একটা বড় গাছের আড়ালে গিয়ে বসল। পেটে গুলি চলেছে, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তোমার কিছু হবে না, আমি তোমার কিছু হতে দিব না বাবা, তুমি এখানেই বসো। রোশন, যেও না, আমার হাতে বেশি সময় নেই। ছেলের হাত ধরে খুব কষ্ট করে থেমে থেমে কথাগুলো বললেন সবুর। রোশন বসলো বাবার পাশে, ছলছল নয়নে চারিপাশে নজর বুলিয়ে নিল একবার। লিমনের কি হলো চিন্তা হচ্ছে, তাছাড়া মেঘ ঘরে আছে তো। আমি জানি রোশন, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তবু আমি অপরাধী। তোমার কাছে পারলে। সবুর হোসেনের চোখ বন্ধ হয়ে গেছে। রোশন কিছু বুঝতে পারছে না যেন। মিনিট 5 ওভাবেই বসে থাকার পর শেষবারের মতো বাবাকে জড়িয়ে ধরল। চোখের কার্নিশ থেকে এক ফোঁটা জল ঝরে পড়ল রোশনের। মেয়েকের কাছে যেতে হবে। রোশন আর এক মুহূর্ত বিলম্ব না করে সোজা দৌড়ে ঘরের দিকে এগোল। স্যার, আমার মনে হচ্ছে প্রায় সবাই মারা গেছে, হাতে গোনা কয়েকজন হয়তো বেঁচে থাকতে পারে। কি করব আমরা?
সব সাফ করে ফেলো। অলরেডি অনেক ডাকাত জমা আছে থানায়, এত জিজ্ঞাসাবাদের দরকার নেই। আমি উপর মহলে জানিয়ে দেব সব বন্দুক যুদ্ধে মারা গেছে। ওকে স্যার। রাকিব রিজভী আহমেদের কথা মতো ডাকাতদের ঘরগুলোর দিকে এগোলো। আচমকা মেঘকে সামনে দেখে চমকালো রোশন। কিছু হয়নি তোর? দৌড়ে এসে বুকে জড়িয়ে নিল মেঘকে। তুই ঠিক আছো সুন্দরী? তোমার কিছু হয়নি তো? ঘর থেকে কেন বেরোলে? ঘরে চলো। রোশন বাহু রোড থেকে মুক্ত করে মেঘের হাত ধরে সমানে এগোচ্ছে। মেঘ কান্না মিশ্রিত কণ্ঠে শুধালো, আমি ঠিক আছি, সবকিছু ঠিক আছে তো? রোশন হাঁটা থামিয়ে দুহাত দিয়ে ওর চোখের পানি মুছে দিল। একদম কাঁদবে না। আমার সুন্দরীর চোখে পানি সহ্য করতে পারি না আমি। আমাদের ঘরের নিচে মানে মাটির নিচে একটা কক্ষ আছে। বড়সড় বিপদ হলে যেন লুকানো যায় সেজন্য তৈরি করা। তাড়াতাড়ি চলো। কিন্তু বাকিরা? রোশন দীর্ঘশ্বাস ছেড়ে বলা, কেউ নেই। বাবাকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমার কিচ্ছু হতে দিব না আমি। মেঘ কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। মানুষটা সব কিছু হারিয়েছে, ও শুধু ওকে বাঁচানোর চেষ্টা করছে। এই মানুষটাকে একদিন দূরে সরিয়ে রেখেছিল ভাবতে আজ আফসোস হচ্ছে মেঘের। এরই মধ্যে ওরা দুজনই ঘরের সামনে এসে পৌঁছেছে। মীরা আপু, ভালো হয়েছে তুমিও এখানে, চলো আমাদের সাথে। মেঘ মীরাকে উদ্দেশ্য করে এই কথাটা বলার পরেই চমকায় রোশন। মীরা এক হাতে পিস্তল উঁচিয়ে আছে রোশনের দিকে, অন্য হাতে আইডি কার্ড ধরে নিজের পরিচয় দিয়েছে। স্পেশাল ক্রাইম অফিসার আয়শা সিদ্দিকী অব বাংলাদেশ পুলিশ। মেহেক ঘটনার আকস্মিকতা হতভম্ব হয়ে গেছে। রোশন, মেহেকের জন্য হলেও নিজ থেকে ধরা দাও। আমি চাই না তোমাদের বড়সড় কোনো ক্ষতি হোক। রোশনের আর কিছু বুঝতে বাকি রইল না। নিজের পিস্তল দিয়ে মীরাকে কিছু বুঝে ওঠার আগেই গুলি ছিল রোশন। মীরার বাম পায়ে গুলি লাগায় ওর হাতের পিস্তলটা ছিটকে দূরে গিয়ে পড়েছে। দাঁড়িয়ে ভয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। রোশন, ভুল করছো তুমি। তোর মতো বিশ্বাসঘাতকের সাথে কোনো কথা নেই। তোর জন্যই আজ আমাদের এই অবস্থা। রোশন রাগে থরথর করে কাঁপছে। এতগুলো বছরে বুঝতে পারলো না এই মীরাই ওদের বড় শত্রু। এটাই আমার ডিউটি ছিল। দেখো রোশন, প্রশাসনের লোকজন এখানকার প্রতিটা জায়গা সম্বন্ধে অবহিত। তোমরা কোথাও গিয়ে লুকিয়ে থাকতে পারবে না। তার চেয়ে ধরা দাও। রোশন মীরার কথায় রাজি হবে না, কারণ ধরা পড়লেও হয় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। এরই মধ্যে রাকিব ওর দলবল নিয়ে রোশনদের কাছে চলে আসে। প্রশাসনের লোকজন আক্রমণ করতে রোশন মেয়েকে গাছের আড়ালে ঠেলে সরিয়ে দিয়ে গুলি করতে শুরু করে। মীরা আহত অবস্থায় ওখানেই বসে আছে। রাকিব, প্লিজ গুলি করো না, প্লিজ, ওদের একটা সুযোগ দাও। রাকিব মীরা অর্থাৎ আয়েশার কথা শুনতে পায় না। দুজনের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে একটা গুলি এসে রোশনের বুকে লাগে। ঠিক আগের গুলির ক্ষতেই গুলিটা লাগায়, মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। মেহেক রোশনকে ধরার জন্য দৌড়ে আসতে গেলে ওকে গুলি করে প্রশাসনের লোকজন। আয়েশা চিৎকার করে কাঁদছে দেখে এতক্ষণে রাকিব ওর দিকে এগোয়। নিজের চোখের সামনে মেয়েকে লুটিয়ে পড়তে দেখে মাটিতে এই অবস্থায় ও ছটফট করছে রোশন। এক বিন্দু নড়াচড়া করার শক্তি নেই ওর। মেয়ে কোনো রকমে উঠে রোশনের পাশে পড়ে গেছে। আবার দুজনই দুজনার যন্ত্রণার দিকে না তাকিয়ে সামনে থাকা ভালোবাসার মানুষকে না বাঁচাতে পারার কষ্টে দিশেহারা। সুন্দরী, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ভালোবেসে মৃত্যু দিলাম আমি। আমার সাথে না জড়ালে আজ এই পরিণতি হতো না তোমার। প্রিয়তমা স্ত্রীর হাতে হাত রেখে থেমে থেমে কথাগুলো বলল রোশন। এসব বলার সময় নেই এখন। আপনাকে বলেছিলাম না একটা খবর দেওয়ার আছে। ফুপিয়ে কেঁদে উঠে কথাটা বলে, তারপর আবারও বলল, আমি কখনো ভাবিনি এই কথাটা এমন পরিস্থিতিতে বলতে হবে আপনাকে। রোশন খুব কষ্ট করে তাকিয়ে আছে মেহেকের দিকে। মেহেক রোশনের একটা হাত নিয়ে নিজের পেটের উপর রেখে বলে, আমাদের সন্তান আর পৃথিবীর আলো দেখতে পারলো না রোশন। আপনি বাবা হতে চলেছেন আর আমি মা। মেহেকের বলা কথাগুলো রোশনের মস্তিষ্ক স্নায়ু কোষে বারবার আন্দোলিত হচ্ছে। ইচ্ছে শক্তির জোরেই ভালো করে চোখ মেলে তাকালো রোশন। মেয়েকে বুকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। পুরুষের কান্না বড্ড বিশ্রী। নিজের অনাগত সন্তানকে রক্ষা করতে না পারা আর স্ত্রীকে বাঁচাতে না পারার কষ্ট, সেই বিশ্রী জিনিসকেও হার মানালো আজ। কি শোনালে সুন্দরী? আমি এতটা হতভাগা কেন আল্লাহ? সারা জীবন অনেক পাপ করেছি, কিন্তু তার শাস্তি এদেরকে কেন দিলে? ভালো শান্ত হন, ভালোবাসি।
আমি তোমাকে ভালোবাসি রোশন। আপনি থেকে তুমি ডেকে আফসোস মিটিয়ে দিলাম আজ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মেহেকের। রোশনেরও চোখ বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। বাসি সুন্দরী, আমাদের আবার দেখা হবে আবার। রোশনের কথা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে মেহেকও পৃথিবীর মায়া ত্যাগ করেছে, সাথে সাথে রোশনও। কেন মারলে ওদের? আমি তো বললাম ওদেরকে একটা সুযোগ দাও। কেন মারলে? মেয়েটা সেদিন কতটা খুশি মনে আমাকে বলতে এসেছিল ও মা হতে চলেছে। রাকিব, কি করলে? আয়শা রাকিবকে জড়িয়ে ধরে চিৎকার করে কাছে। রাকিব নিজেও বুঝতে পারেনি মেঘ প্রেগনেন্ট। তাছাড়া আয়শার কথা তখন শুনতে পায়নি। আয়শা আর রাকিবের মাঝে 6 বছরের সম্পর্ক। চাকরির সূত্রে দুজনেরই আলাপ। আয়েশা, আয়েশা প্লিজ শান্ত হন। কি হয়েছে তোমার? ওরা সন্ত্রাসী ছিল। হ্যাঁ মানছি মেয়েটা প্রেগনেন্ট ছিল, কিন্তু সেটা তো আমরা কেউ জানতাম না। বলো, দিস ইজ আওয়ার প্রফেসর, ডিয়ার টেক ইট ইজি। শান্ত হন। আয়শা আর রাকিবের প্রশ্নের উত্তর দেওয়ার আগে জ্ঞান হারিয়ে ফেলল। রাকিব তড়িঘড়ি করে ওকে নিয়ে ছুটল। দুটো নিথুর দেহ একে অন্যের হাতে ধরা অবস্থায় পড়ে রইল এখানে। একটি ভয়ঙ্কর রাত পেরিয়ে নতুন করে সূর্য উঠেছে। সারা রাত গোলাগুলির শব্দে গ্রামের লোকজন ভয়ে তটস্থ ছিল, আর মেয়েকের বাবা মা ছিলেন ভীষণ চিন্তিত। সকাল হতে মিষ্টি আর আহনাফ এ বাড়িতে চলে এসেছে। আশেপাশের বাড়ির কিছু লোকজনও এসে উপস্থিত হয়েছে সিদ্দিক আহমেদের বাড়ির উঠানে। সবাই মেয়েকের কথা বলা বলি করছে। গতকাল রাতে যে হারে ঝামেলা হয়েছে তাতে জঙ্গলে কেউ বেঁচে নেই হয়তো। এসব কথাই সবাই নিজেদের মধ্যে বলা বলি করছে। আহনাফ অবশ্য সবাইকে এসব নিয়ে আলোচনা করতে মানা করেছে, কিন্তু এইসব লোকজন কি আর কারো নিষেধ শুনে? মিষ্টি বাবাকে অনেকক্ষণ ধরে বুঝিয়ে যাচ্ছে ওর আপুর কিছু হয়নি বলে। আহনাফ ফোনে নিউজ দেখছে। এখানে বসে তো কোনোভাবে জঙ্গলের খোঁজ নেওয়া সম্ভব না, তাই সোশ্যাল মিডিয়ায় আর নিউজ চ্যানেলই একমাত্র ভরসা। বাবা শান্ত হও একটু। মিষ্টি সিদ্দিক আহমেদকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আঞ্জুম বেগমের অবস্থাও ভালো না। মিষ্টির মা হওয়ার আগে তো সে মেয়েকের মুখেই মা ডাক শুনেছিল। মেয়েটার কিছু হয়েছে ভাবতেই গায়ে বারবার কাটা দিচ্ছে। আমার মন ভালো বলছে না রে মিষ্টি। কিছু হবে না। তাই যেন হয় মিষ্টি। আঞ্জুম বেগম মেয়েকে বলেন। মনে মনে সৃষ্টিকর্তার নাম জপা শুরু করেছেন তিনি। মানুষ হয়তো বিপদে পড়লে সৃষ্টিকর্তার নাম বেশি করে স্মরণ করে। আঞ্জুম বেগমকে দেখে অন্তত সেটাই মনে হচ্ছে। আহনাফ এরই মধ্যে গতকাল রাতে মিশনের সমস্ত নিউজ দেখে ফেলেছে। প্রশাসনের লোকজন বলেছে সকল ডাকাত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আমরা অনেক করে বলেছিলাম ওদের আত্মসমর্পণ করতে, কিন্তু সন্ত্রাসীরা কি শান্তির পথ চেনে? না, তারা আত্মসমর্পণ করার বদলে উল্টো ক্ষিপ্তভাবে আমাদের উপর হামলা করতে শুরু করে। ফলশ্রুতিতে আমরা বাধ্য হয়ে গোটা জঙ্গলে চিরুনির অভিযান চালিয়ে সমস্ত ডাকাতদের নিশ্চিহ্ন করি। খবরটা শোনার পর আর কোনো দ্বিধা রইল না কারোর। এই পৃথিবী থেকে মেহেক রোশন নামের মানুষ দুটোর অস্তিত্ব চিরতরে মুছে গেছে। তবে সেই সাথে যে তৃতীয় একটা প্রাণও পৃথিবীতে আসার আগে প্রাণ হারালো, সেই খবর আর কেউ জানতে পারেনি। মেয়ের শোক সহ্য করতে না পেরে সিদ্দিক আহমেদ মিনি স্ট্রোক করেন। অসুস্থ হয়ে দীর্ঘ সময় অতিবাহিত করছেন বিছানায়। এখন অবশ্য মোটামুটি হাঁটাচলা করতে পারেন সিদ্দিক আহমেদ, তবে কাজকর্ম করার ক্ষমতা লোপ পেয়েছে। সাথে মানসিক অবস্থাও কিছুটা খারাপ। আহনাফ এখন শ্বশুরবাড়ি সবকিছু সামাল দেয়। শাশুড়ি কোনো রকম কষ্ট যেন না হয় সেই জন্য একজন কাজের লোকও রেখে দিয়েছে। মিষ্টি গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সে পড়ে এখন। আহনাফ প্রাথমিক বিদ্যালয় পরিবর্তিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছে। পরন্ত বিকেল, সূর্যের আলো প্রায় ম্লান হয়ে এসেছে। মৃদুমন্দ বাতাসে মিষ্টির খোলা চুলগুলো বাতাসে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। নদীর শান্ত পানির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। নদীর ওপারে জঙ্গল। আহনাফ পাশেই বসে আছে, হাতে হাত রেখে কিছুটা শান্ত করতে চাইছে মিষ্টিকে। বোনকে হারানোর যন্ত্রণা ভুলতে পারেনি মিষ্টি। এভাবে সবটা শুরু করার আগেই দুটো ভালোবাসার পাখি পৃথিবী থেকে বিদায় নিল। সবকিছু তো অসম্পূর্ণ থেকেই গেল ওদের। সবে তো ভালোবাসার গল্প শুরু হয়েছিল, স্বাভাবিক একটা সংসার করার ছিল। সেই সংসারে ছোট ছোট পায়ে ওদের সন্তানদের হাঁটার কথা ছিল। কিছুই তো হলো না। মিষ্টি, বলো। এদিকে এসো।
আহনাফ মিষ্টিকে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে ফের বলল, পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নই মিষ্টি। সবাই একদিন চলে যায়, যাবে, যেতেই হয়। তবে অসময় গেলে মনটা মানতে চায় না। কিন্তু একটা বিষয় দেখো, মেঘ আর রোশন একসাথে চলে গেল। ওদের ভালোবাসা এতটাই শক্তিশালী যে কেউ কাউকে রেখে গেল না। তাহলে কি ওরা আবারও ফিরবে? সেটা কি আদৌ সম্ভব? নিজের বলা কথাগুলো ভেবে নিজেই সন্দিহান মিষ্টি। আহনাফ বলল, পৃথিবীতে অনেক কিছুই অসম্ভব, তবে মাঝে মধ্যে অসম্ভবও যে সম্ভব হয়ে যায় মিষ্টি। যদি ওদের কোনো অসম্পূর্ণ ইচ্ছে থাকে হয়তো ফিরবে। মিষ্টির ঠোঁটের কোণে ম্লান হাসির রেখা ফুটে উঠেছে। কোথাও গিয়ে যেন মনে হচ্ছে শেষ থেকে শুরু। তবে কি কখনো সম্ভব হবে? দূর আকাশে দুটো সাদা মেঘের ভেলা ভাসছে। মিষ্টি আর আহনাফের কথাই হয়তো তাদের আনন্দ হলো। বেশি বেশি অনেক দূরে যাচ্ছে ওরা। নাবিলা, এই নাবিলা, কই তুই? সারা ঘর খুঁজেও এতটুকু মেয়েটাকে খুঁজে পাচ্ছে না মিষ্টি। কখন থেকে হাতে ভাতের প্লেট নিয়ে নাম ধরে ডেকে যাচ্ছে, কিন্তু যাকে ডাকছে তার কোনো সাদা শব্দ নেই। সেই যে বললো বাবা আসার আগ পর্যন্ত বেরোবে না, আর বেরোলোই না। নাবিলা, এই মেয়েটা আমাকে মেরে ছাড়বে। মিষ্টি ডাকাডাকির শব্দে আহনাফের বাবা ধীর পায়ে এগিয়ে এলেন। এমনিতে খুব একটা হাঁটাচলা করেন না তিনি, তবে নাতনির বিষয় আলাদা। কি হয়েছে মিষ্টি? নাবিলাকে ডাকছো কখন থেকে? কোথায় আমার নাতনি? দেখুন না বাবা, কখন থেকে ডাকছি সারাই দিচ্ছে না। আমি ভাত আনতে যাওয়ার আগে শুনলাম লুকোতে যাচ্ছে সে। তার বাবা না আসা পর্যন্ত নাকি বের হবে না। ভাতের প্লেট টেবিলের উপর রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল মিষ্টি, আহনাফ এক্ষুনি চলে আসবে, তখন দেখো নাবিলাও বের হবে। তুমি ততক্ষণে বসে নাও একটু। ভারী দুষ্টু হয়েছে মেয়েটা। মিষ্টি বিছানায় বসতেই কলিং বেলের আওয়াজ ভেসে আসলো। তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিতেই কোথা থেকে যেন দৌড়ে নাবিলা চলে এলো। আহনাফ ঘরে ঢুকতেই তাকে জড়িয়ে ধরলো নাবিলা। লাল রঙের পোশাকে ছোট্ট নাবিলাকে পরীর মতো লাগছে। আহনাফ আদর করে কোলে তুলে নিল মেয়েকে। দেখেছেন বাবা? হ্যাঁ দেখলাম। নাতনির দুষ্টুমি দেখে হাসতে হাসতে নিজের ঘরের দিকে এগুলেন আহনাফের বাবা। মেয়েকে নিয়ে কিছুক্ষণ খেলা করে আহনাফ গেল গোসল করতে। ততক্ষণে নাবিলাকে খাইয়ে দিয়ে আহনাফের আজ খাবার পরিবেশন করতে যায় মিষ্টি। আঞ্জুম বেগম প্রায় আসে নাতনিকে মেয়েকে দেখতে। ওরাও প্রতি বৃহস্পতিবার চলে যায় ও বাড়িতে। সব কিছু খুব সুন্দর করে এগোচ্ছে, তবে এত কিছুর পরেও কোথাও যেন সুর নেই, কোথাও যেন সুরের তাল কেটে গেছে। এই সুর তালের নাম মেহেক ও রোশন। 5 বছর পর জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে মেহেক। কি গো সুন্দরী, কি করছো? এই তো বৃষ্টি দেখছিলাম। কোথায় ছিলেন এই বৃষ্টির মধ্যে? একটু কাজ ছিল। মন খারাপ তোমার? না, সবার কথা মনে পড়ছে। সব ঠিক হয়ে যাবে, দেখো। আমাদের সন্তান রোশন। রোশন বুঝতে পারলো প্রেয়সীর ব্যথা। আজ এত বছরেও তার মন থেকে সেই কষ্ট যায়নি, তাই মন ভালো করতেই বলল, সুন্দরী, তোমার কি আমাকে দেখে প্রেম প্রেম পাচ্ছে? আমার মতো এমন হট হট সুন্দর ছেলেকে দেখে ভালোবাসতে মন চাইছে? তবে করতে পারো, আমি কিন্তু মাইন্ড করব না। মেঘ হাঁ করে দেখছে তার ডাকাত বরকে। এখনো আগের মতোই রয়ে গেছে লোকটা, বরং আরো একটু বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। প্রেম প্রেম না পেলে কি হয়? এমন ডাকাত বর থাকলে প্রেম তো পাবেই রোশন। সেদিন যখন পুলিশ চলে গেল ওদের সবাইকে মৃত ভেবে, তখনও রোশন জীবিত ছিল, মরার মতো পড়েছিল। সবাই চলে যাবার পর রোশন এসে মেহেকের কাছেই গেল। দেখলো কোনো রকম নিঃশ্বাস নিচ্ছে মেহেক। সুন্দরী, সুন্দরী। রোশন, চলো, পালাতে হবে। সেদিন রোশন গুপ্ত রাস্তা দিয়ে পার হয়ে এসেছিল, কিন্তু ওদের বাচ্চাটা আর বাঁচানো যায়নি। সুন্দরী, সুন্দরী। বলুন। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমিও ভালোবাসি আমার হট সুন্দর ডাকাত বরকে। বলি হাসতে লাগলো তুজল। ওদের ভালোবাসা এমনই থাকুক। অনেক দুঃখের পর মেয়েকের জীবনে ভালোবাসা এসেছে, সেটা আমৃত্যু থাকুক। হ্যালো বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক অবশ্যই করবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর নেক্সট গল্পে অবশ্যই আসছে আশিক ভাইয়া এবং সোনালিকা আপুর ভয়েসে।
সো সবাই রেডি থাকেন, আর সেই পর্যন্ত পুতুল ডায়েরির সঙ্গেই থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।